আজকে আমরা ঘর্ষণ রিলেটেড অ্যাডভান্স টাইপের পার্ট 2 শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা পূর্ববর্তী ক্লাসে যেটা দেখছিলাম সেটা এরকম ছিল। পূর্ববর্তী ক্লাসে আমরা এরকম দেখছিলাম, একটা বস্তু, মনে করো এরকম একটা বস্তু, তো আমরা এই বস্তুতে এভাবে সোজাসুজি বল প্রয়োগ করছিলাম। ঠিক আছে, সোজাসুজি বল প্রয়োগ করছিলাম। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা আজকে সোজাসুজি বল প্রয়োগ না করে আমরা বাঁকাভাবে বল প্রয়োগ করব, তখন দেখবো যে আসলে কাহিনী কি হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকের আলোচ্য টপিকটা আমরা শুরু করতে যাবো এখন। তাহলে প্রথমে আমরা কোশ্চেনটা নেই, যে একটা কোশ্চেন দ্বারা আমি কিন্তু 4-5টা টাইপ, 3-4টা টাইপ আর কি কভার করবো। দেখো, আচ্ছা, এরকম একটা কোশ্চেন, আর এখানে একটা শেপ নেই, আয়তাকার শেপ। দেখো, এই বস্তুতে মনে করো আমি এদিক বরাবর একটা বল প্রয়োগ করব, সেটা বাঁকাভাবে বল প্রয়োগ করতে হবে আমাদের আজকে, বাঁকাভাবে বল প্রয়োগ করব। কত ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করতেছি দেখো, এটা মনে করো আমার বল প্রয়োগের দিক, আর আমরা যে এক্সিসটা নেব সেই এক্সিসটা এদিক বরাবর নিব, এক্সিসটা এদিক বরাবর মনে করে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ দেখো এখন এই যে আমার অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 30 ডিগ্রি, এটা আমার কোশ্চেনে বলে দেওয়া আছে 30 ডিগ্রি। আর এখানে আমি যে বলটা প্রয়োগ করতেছি এটা হচ্ছে 30 নিউটন, 30 নিউটন বল 30 ডিগ্রি কোণে প্রয়োগ করতেছি। এটা আমার প্রকৃত বল, সেটা হচ্ছে এফ হচ্ছে 30 নিউটন। আর এখানে যে বস্তুটা আছে তোমার, বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি ভর। আর বস্তু আর এই যে দেয়ালটা, এই যে সবুজ যেটা মার্ক করা, এটা তোমার দেয়াল, কিন্তু আশা করি জিনিসটা বুঝতে পারো যে এটা হচ্ছে দেয়াল। তাহলে এই দেয়ালে তোমার যে তলটা আছে, তলটা হচ্ছে মিউএস হচ্ছে তোমার 0.5, আর মিউকে হচ্ছে 0.3, আর জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমার বলে দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি, 1 নাম্বার প্রশ্ন হলো যে আর কত, আর তোমরা বুঝো আর জিনিসটা কি। আর হচ্ছে কি তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, তলের অভিলম্বিক প্রতিক্রিয়াটা হচ্ছে তোমার আর। ঠিক আছে, এরকম জিনিসটা। এখানে তোমার এই যে বস্তুটা ছিল না, এখানে যে বস্তুটা ছিল, কারণ আমি বল প্রয়োগ করতেছি কোন দিক বরাবর, বল প্রয়োগ করতেছি আমি এদিক বরাবর, এদিক বরাবর বল প্রয়োগ করতেছি। এখানে তোমার কোনটা 30 ডিগ্রি। এখন দেখো, এটা তো আমি প্রয়োগ করতেছি, ঠিক আছে, আমি প্রয়োগ করতেছি বস্তুতে, এখানে আমি বস্তুতে প্রয়োগ করতেছি। আবার এই বস্তুটা তোমার দেয়ালে একটা বল প্রয়োগ করবে, এই বস্তুটা দেয়ালে একটা বল প্রয়োগ করবে, আবার দেয়াল এই বস্তুতে একটা প্রতিক্রিয়া দেবে। ঠিক আছে, এই প্রতিক্রিয়াটা আমার লাগবে। এটা হচ্ছে কি, দেখো জিনিসটা আরেকবার, একটা হলো আমি বস্তুতে বল প্রয়োগ করতেছি, তারপর যে কেসটা হবে, এই বস্তুটা দেওয়ালে একটা বল প্রয়োগ করবে, আবার এই দেয়াল একটা বস্তুতে প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়াটা হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের ওটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওটা কিভাবে নির্ণয় করব দেখো, সেটা হচ্ছে জিনিসটা দেখো, খুব মজার জিনিস কিন্তু, ঠিক আছে, খুবই মজার জিনিস। এটা তো 30 ডিগ্রি আমরা জানি, এটা নিচ্ছি না এইভাবে। আচ্ছা দেখো, তাহলে এই কোণটা আমাদের 30 ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন এদিক বরাবর আমি প্রয়োগ করতেছি এফ বল, অর্থাৎ 30 নিউটন, 30 নিউটন। ঠিক আছে, এখন দেখো এই বস্তুর উপর যে কেসগুলা নিতে হবে সেটা হচ্ছে, এই বস্তুটা দেয়ালে ধরো আর বল দিচ্ছি আর, আবার এই দেয়াল বস্তুতে তোমার আর একটা প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে আর। জিনিসটা মার্ক করো, একটা হচ্ছে বস্তু দেয়ালে আর দিচ্ছে, আবার দেয়াল বস্তুতে আর দিচ্ছে, আর আমি এখানে প্রয়োগ করছি 30 নিউটন। আর সব শেষে যেটা বলি সেটা হচ্ছে যে সবগুলা বল নিজেদের মধ্যে ব্যালেন্স করে নেয়, এজন্য বস্তুটা এখানে কি সাম্যাবস্থায় আছে, অর্থাৎ এই দিক বরাবর কিন্তু কোনো গতি নেই। এই যে এই দিক বরাবর আসলে কোনো গতি নেই। এখানে আমার কেসটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে বস্তুটা উপর নিচ গতি হইতে পারে। তোমরা একটা জিনিস চিন্তা করো, এটা একটা দেয়াল, একটা দেয়ালে যদি আমরা একটা বস্তু এইভাবে ঠেস দিয়ে ধরে রাখার ট্রাই করি, তাহলে এই দেয়াল ভেঙে কি যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে, কিন্তু দেয়াল যদি ভেঙে যায় তখন কিন্তু গতিশীল হবে, কিন্তু দেয়াল থাকা অবস্থায় বস্তুর এই দিক বরাবর কিন্তু কোনো গতি নেই। হয় বস্তুটা নিচে নামতেছে,
অথবা বস্তুটা এখানে স্থির থাকতেছে, সেটা গতিটা হইতে পারে একদম 100% সম্ভাবনা আছে যে উপর নিচে একটা গতি হইতে পারে, কিন্তু এই দিক বরাবর কিন্তু কোনো গতি হইতে পারে না। অর্থাৎ এই দিক বরাবর যে বলগুলো আছে নিজেদের মধ্যে ব্যালেন্স করে নেয়। এখন আমরা যদি বস্তুর উপর যে বলগুলো আছে এগুলো যদি নেওয়ার ট্রাই করি, দেখো বস্তুর উপর বলগুলো নেওয়ার ট্রাই করব। একটা হচ্ছে এদিক বরাবর যদি এখন আমি উপাংশ নিই, তার আগে আমাদের কাজ হচ্ছে উপাংশে ভাগ করে নেওয়া। এদিক বরাবর একটা এক্সিস নিব, আর একটা এক্সিস আছে এই দিক বরাবর, সরি এই যে এদিক বরাবর আর একটা এক্সিস কল্পনা করতেছি। দেখো আচ্ছা, হ্যাঁ দেখো এই দিক বরাবর একটা এক্সিস। তাহলে দেখো 30 নিউটন যেহেতু এখানে তোমার 30 ডিগ্রি কোণে আছে, তাহলে এইখানে তোমার উপাংশটা কত আসতেছে? এদিক বরাবর উপাংশ আসবে তোমার 30 cos 30, ঠিক আছে, কারণ যেদিকে থিটা সেদিকে কস। আর এই দিক বরাবর অর্থাৎ উপরের দিক বরাবর এই যে এই দিক বরাবর উপাংশ কত আসবে? এদিক বরাবর উপাংশ আসবে তোমার 30 sin 30 ডিগ্রি। আশা করি জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। এদিক বরাবর উপাংশ এটা, আর এদিক বরাবর এটা। এখন দেখো তোমার এই বস্তুতে কোনগুলা বল ক্রিয়া করে? বস্তুর উপর যে বলগুলা ক্রিয়া করতেছে একটা হচ্ছে লম্বভাবে, অর্থাৎ আমার ডাইরেকশনটা দেখো, সেটা হচ্ছে এই দিক বরাবর বলগুলা নিয়ে আমি কাজ করতেছি। তাহলে এদিক বরাবর তোমার বস্তুর উপর কোনগুলা বল ক্রিয়া করে এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই দিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এই যে একটা আমি অ্যাপ্লাই করতেছি 30 cos 30 ডিগ্রি, একটা আমি বস্তুতে অ্যাপ্লাই করতেছি। আবার এই আরটা হচ্ছে বস্তুতে তোমার কি বস্তু দেয়ালে দিচ্ছে, এটা নেওয়া লাগবে না, লাগবে তোমার দেয়াল বস্তুতে কোনটা দিচ্ছে, এই যে এটা এই আরটা। জিনিসটা বোঝো ভাই, দেখুন তো, সেটা হচ্ছে আমি 30 cos 30 ডিগ্রি লম্বভাবে বস্তুতে প্রয়োগ করতেছি, বস্তুতে। আবার এই বস্তুটা দেওয়ালে আর বল দেয়, আর ক্রিয়া দেয়, এই যে এটা হচ্ছে বস্তুটা তোমার কি দেয়ালে দেয়, এই আরটা তোমার দেয়ালে প্রয়োগ হয়েছে, বস্তুতে প্রয়োগ হয় নাই। কিন্তু আমরা হিসাব করতেছি কোনগুলা বল, যেগুলা বল বস্তুতে ক্রিয়া করছে। তাহলে একটা কি আমি প্রয়োগ করছি বস্তুতে এটা, আর একটা হচ্ছে এই দেয়াল বস্তুতে দেশে আর প্রতিক্রিয়া, এই দুইটা বল। এখানে দেখো আর কোনো কিন্তু বল এই লম্ব দিক বরাবর বস্তুর উপর কিন্তু ক্রিয়া করতেছে না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি না যে দেখো আর এর দিকটা দেখো কোন দিক বরাবর, আর এর দিকটা হচ্ছে এই দিক বরাবর, আর 30 cos 30 ডিগ্রি এদিক বরাবর। আর এদিক বরাবর যেহেতু কোনো গতি নাই, তাহলে এই দুইটা বল একে অপরকে কি করে নেয়, ব্যালেন্স করে নেয়। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে আর হচ্ছে তোমার 30 cos 30 ডিগ্রি, আর হচ্ছে 30 cos 30 ডিগ্রি, এটা কত আসে 30 cos 30 ডিগ্রি, 30 cos 30 ডিগ্রি, এখানে তোমার আসতেছে 15√3 নিউটন, ঠিক আছে, এত নিউটন। তাহলে আমরা প্রতিক্রিয়া পেলাম ভাই, প্রতিক্রিয়া আমাদের হচ্ছে 15√3 নিউটন। দেখো তাহলে আমরা তো পূর্ববর্তী পেজে কি দেখলাম, আরটা কিভাবে বের করলো ওটা দেখলাম, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব, অ্যাড টু নেক্সট পেজ। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এখন আমাদের 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমার ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল কত, আমরা এখন ঘর্ষণ বলটা নির্ণয় করব। তাহলে এখন দেখো এখানে কিন্তু কেস কয়টা হইতে পারে, কেস হইতে পারে দুইটা। মিউ এস দেওয়া আছে, মিউ কে দেওয়া আছে, কেন দেওয়া আছে কারণটা দেখো, ঘর্ষণ বল কত, ঠিক আছে। আমি যেহেতু বল প্রয়োগ করতেছি বাঁকাভাবে, একটা কেস হইতে পারে বস্তুটা এখানে স্থির, তখন মিউ এস অ্যাক্টিভ। আবার আরেকটা কেস হইতে পারে বস্তুটা উপরের দিকে গতিশীল, বস্তু যখন উপরের দিকে গতিশীল তখন এফ কে নিচের দিকে, অর্থাৎ মিউকে তখন অ্যাক্টিভ হবে, আর এফ কে কাজ করবে নিচের দিকে, কারণ কি ঘর্ষণ বলটা তোমার গতির বিপরীতে অ্যাক্টিভ থাকে। আর একটা কেস হইতে পারে সেটা হলো বস্তুটা নিচের দিকে নামতে পারে, বস্তু যখন নিচের দিকে নামবে তখন আসলে গতি ও ঘর্ষণ উপর দিকে অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ তিনটা কেস, একটা হয় বস্তু এখানে স্থির, অথবা বস্তু উপরের দিকে গতিশীল, অথবা নিচের দিকে গতিশীল। এখন কখন বুঝবো যে আসলে কখন কোনটা ঘটতেছে, এবার আমাদের আলোচ্য বিষয় ওটা যে আমরা কিভাবে বুঝবো যে বস্তু উপরে উঠবে না নিচে নামবে। দেখো তাহলে আমাদের সমাধানে যাই, একটা হচ্ছে এরকম ছিল, স্কয়ার শেপ এখানে নেই,
এখন আমি এখানে বল প্রয়োগ করতেছিলাম না, বাঁকাভাবে বল প্রয়োগ করতেছিলাম, এদিক বরাবর তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি বল প্রয়োগ করতেছিলাম, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এত দূর নেওয়ার প্রয়োজন নেই। এই যে এখানে তোমার অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ছিল। 30 ডিগ্রি যখন হবে তখন তাহলে আমি উপাংশে ভাগ করে নেব বলগুলা। দেখো এক্সিসটা নিলাম, কেন এক্সিসটা নিলাম দেখো, এখানে তোমার 30 ডিগ্রি, এখানে তোমার বল প্রয়োগ হয়েছে 30 নিউটন, তাহলে এদিক বরাবর উপাংশটা কি আসতেছে দেখো তো, এদিক বরাবর উপাংশটা আসতেছে 30 cos 30 ডিগ্রি, আর উপরের দিক বরাবর, কারণ কি দেখো এই বলটা তোমার দিকটা হচ্ছে এই দিক বরাবর, তাহলে এটাকে যদি উপাংশে ভাগ করি অর্থাৎ এরকম বলটা এরকম, তাহলে উপাংশ যদি ভাগ করি একটা উপাংশ এই দিক দিয়ে পাবো আর একটা উপাংশ এই দিক দিয়ে পাবো, ঠিক আছে। তাহলে একটা এদিক দিয়ে অর্থাৎ ডান দিক বরাবর একটা উপাংশ আর উপরের দিক বরাবর আর একটা উপাংশ, এই জন্য দেখো তীর চিহ্নের সাইনটাও আমি দিয়ে দিই, একটা হচ্ছে এই দিক বরাবর আর একটা হচ্ছে উপরের দিক বরাবর। তাহলে এই এখানে তোমার উপাংশটা আসতেছে 30 sin 30 ডিগ্রি, আচ্ছা 30 sin 30 ডিগ্রি এদিক বরাবর। এখন তাহলে উপরের দিক বরাবর একটা বল আছে, সেটা হচ্ছে কি 30 sin 30 ডিগ্রি। আর একটা বল দেখো তো ক্রিয়া করে না, সেটা হচ্ছে তোমার নিচের দিক বরাবর একটা এমজি ক্রিয়া করে না, নিচের দিক বরাবর একটা কি বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে তোমার এমজি, এমজি, ঠিক আছে এমজি। আচ্ছা এমজি যদি আমরা ক্যালকুলেট করি, দেখো ভর হচ্ছে 2 কেজি আর জি হচ্ছে 10, তাহলে এমজি কত আসতেছে 20 নিউটন, 20 নিউটন, এমজি হচ্ছে 20 নিউটন। এখন তোমাদের যেটা বিবেচ্য সেটা হচ্ছে আমরা কি তলের যে প্রতিক্রিয়া সেটা নিতে হবে। তাহলে আমরা আগেই পেয়েছিলাম তলের প্রতিক্রিয়াটা কি, তলের প্রতিক্রিয়া হচ্ছে আমরা কোন বলের কারণে তলের প্রতিক্রিয়া পাবো, এই যে 30 cos 30 ডিগ্রি কারণে কিন্তু কি তলের প্রতিক্রিয়াটা আমরা পাবো, অর্থাৎ এই দেয়াল বস্তুতে যে বলটা প্রয়োগ করে সেটা হচ্ছে 30 cos 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি যে বলটা এদিক বরাবর অ্যাক্টিভ আছে, অর্থাৎ অ্যাক্টিভ বলতে আমি প্রয়োগ করছি 30 cos 30 ডিগ্রি লম্ব দিক বরাবর, যেটা আগের স্লাইডে আমরা বুঝলাম। আবার এই বলটাই কিন্তু কি প্রতিক্রিয়া হিসেবে দেয়াল দিচ্ছি, ঠিক আছে। আমাদের ম্যাথের করার জন্য এই বলটা কিন্তু লাগতেছে না, লাগবে আমাদের প্রতিক্রিয়া। তাহলে আমরা এখানে প্রতিক্রিয়া বলটা নেই, ঠিক আছে, এই বলটা তাহলে আমরা প্রতিক্রিয়া হিসেবে অর্থাৎ দিকটা চেঞ্জ করে দিই। এই বলটা আমাদের কি ম্যাথ করার জন্য এটা লাগতেছে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রতিক্রিয়াটা, কারণ কি আমাদের ঘর্ষণ নিয়ে কাজ চলছে, ঘর্ষণ নেওয়ার কারণে হ্যাঁ এটা আমরা মানতেছি যে 30 cos 30 ডিগ্রি লম্বভাবে আমরা প্রয়োগ করছি, কিন্তু আসলে আমাদের দরকার কি প্রতিক্রিয়াটা। তাহলে আমাদের এখন এই দিক বরাবর এই যে এটা হচ্ছে প্রতিক্রিয়াটা, সেটা হচ্ছে কি আর, এটা হচ্ছে আরটা, ঠিক আছে আর। তাহলে এখন দেখো তাহলে তোমার কোন বলগুলো অ্যাক্টিভ, আমি বলগুলো একটু মার্ক করে দিই। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে এই বলগুলা, এই যে একটা হচ্ছে আর এর মানটা অ্যাক্টিভ, আর নিচের দিকে এমজি কস এমজি হচ্ছে 20 নিউটন, এটা অ্যাক্টিভ, ঠিক আছে। আর এখানে কোনো বল আছে কি দেখো, এখন উপরের দিক বরাবর তোমার আর একটা বল আছে, সেটা হচ্ছে 30 cos 30 ডিগ্রি, এটা হচ্ছে উপরের দিক বরাবর, আর নিচের দিক বরাবর আছে এমজি, ঠিক আছে। এখন কেস 1, এখানে আমি কেস 1টা আলোচনা করি। কেস 1টা দেখো, এখন দেখবো আমরা যে বস্তুটা কোন দিকে গতিশীল হওয়া ট্রাই করবে, মানে অর্থাৎ বস্তুটা উপরে উঠবে না নিচে নামবে, এটা কিভাবে বুঝবো আমরা, দেখো কিভাবে বুঝবো। এখানে তোমার এই যে দুইটা বল যে আছে না, একটা হচ্ছে এই যে এটা একটা হচ্ছে 30 cos 30 ডিগ্রি উপরের দিকে, ঠিক আছে। আর একটা হচ্ছে কি এমজি 20 নিউটন নিচের দিকে। আচ্ছা তোমরা এই জিনিসটা উপরের দিকে বুঝাচ্ছে না, তোমরা যেহেতু নিচে লিখছি এই জন্য তোমার হয়তো বুঝতে সমস্যা হইতেছে, এটা আমি উপরে দিই তাহলে সমস্যা হবে না, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে হলুদ কালি দিয়ে মার্ক করে দেই, এই যে এদিক বরাবর যে 30 নিউটন যেটা অ্যাপ্লাই করছি সেটার উপরের দিক বরাবর যে একটা উপাংশ আছে, এটা হচ্ছে কি 30 sin 30 ডিগ্রি, 30 sin 30 ডিগ্রি। আচ্ছা এটা কত আছে, এটা মনে হয় 15 নিউটন আছে না, sin 30 ডিগ্রি মান হাফ, ঠিক আছে sin 30 মান হচ্ছে হাফ, তাহলে এখানে তোমার আসতেছে 15 নিউটন, উপরের দিক বরাবর আসতেছে 15 নিউটন, তাহলে বলগুলা এগুলো অ্যাক্টিভ। এই যে এখন দেখো যদি আমার কেস 1টা 15 নিউটন আর 20 নিউটন, দেখো তো কেস 1-এ তোমার এইটা বড় হইতেছে না,
যেটা উপরের দিকে উপাংশ ছিল 30 sin 30 ডিগ্রি, এটা তোমার কি ছোট mg এর থেকে, mg এর থেকে ছোট, ঠিক আছে? mg এর থেকে যখন ছোট হবে তখন আসলে বড় কোনটা? বড় হচ্ছে কোনটা? দেখো উপরেরটা ছোট আর নিচেরটা হচ্ছে বড়, mg বড় আর 30 sin 30 ডিগ্রি হচ্ছে ছোট। তাহলে তোমার দেখো তো বস্তুটা কোন দিক বরাবর গতিশীল হওয়ার ট্রাই করবে? নিচের দিকে গতিশীল হওয়ার ট্রাই করবে, ঠিক আছে? কারণ কি 30 sin 30 ডিগ্রি হচ্ছে বড় আর mg, আচ্ছা mg হচ্ছে বড়, 30 sin 30 ডিগ্রি ছোট, তাহলে কি বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হবে, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেকশনটা প্রথমে নির্ণয় করলাম, সেটা হচ্ছে কি বস্তু নিচের দিকে গতিশীল হওয়ার ট্রাই করবে, এটা সাইন দ্বারা বুঝাইলাম, ঠিক আছে? এখন আমরা এখানে এফএসটা বের করব। এফএস কত হয়? এফএস হচ্ছে মিউএস ইন্টু আর। মিউএস দেখো কত, মিউএস হচ্ছে 0.5, আর হচ্ছে কত? আর হচ্ছে 30 cos 30 ডিগ্রি অর্থাৎ 15√3, প্রিভিয়াসে বের করেছিলাম, আর হচ্ছে 15√3, 15√3। তাহলে এটা কত আসে? 15√3 এটা আসতেছে তোমার 13 নিউটন, 13 নিউটন, ঠিক আছে? আবার এফকে দেখো কত আসে, এফকে হচ্ছে মিউকে ইন্টু আর, এটা কত আসে? মিউকে কত? 0.3, আর হচ্ছে 15√3, কত হবে? 0.3 গুণন 15√3, এটা আসতেছে 7.79, 7.79 নিউটন, ঠিক আছে? এখন দেখো ভাই, আমরা প্রথমেই যেটা নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে এই দিক বরাবর তোমার এমজিটা বড় ছিল, রাইট? নিচের দিকে এমজি, আমরা যেটা তুলনা করছিলাম এমজি আর উপরের দিকে তোমার অ্যাক্টিভ ছিল কি? উপরের দিকে অ্যাক্টিভ ছিল ওই যে আমি যে বল প্রয়োগ করছি তার একটা উপাংশ। তাহলে এখানে তোমার যেটা ছিল 30 sin 30 ডিগ্রি 15 নিউটন, অর্থাৎ এই বলটা, এই যে এই বলটা, আর নিচের দিকে আছে এমজি, এটা হচ্ছে 20 নিউটন। এখন বস্তু যদি নিচের দিকে গতিশীল হওয়ার ট্রাই করে তাহলে কত বলে গতিশীল হওয়ার ট্রাই হবে? দেখো 20 - 15, অর্থাৎ নিচের দিকে একটা লব্ধি আছে সেটা হচ্ছে 5 নিউটন, নিচের দিকে 5 নিউটন। এখন আমরা যদি কোনোভাবে এই 5 নিউটনকে ডিসমিস করে দিতে পারি, 5 নিউটনকে যদি আমরা কোনোভাবে ক্যান্সেল করে দিতে পারি তাহলে বস্তুটা এখানে স্থির থাকবে, জিনিসটা বোঝো? ধরো এখানে 5 নিউটন আছে, তাহলে আমরা উপরের দিক বরাবর, এখানে মনে করো উপরের দিক বরাবর একটা বল দিলাম যেটা হচ্ছে 2 নিউটন, তাহলে দেখো 2 নিউটন কিন্তু 2 নিউটন ক্যান্সেল করে দিবে, অর্থাৎ 5 নিউটন থেকে 2 নিউটন ক্যান্সেল হয়ে যাবে, আর থাকবে 3 নিউটন, 3 নিউটন নিয়ে বস্তুটা নিচে নামবে। আবার যদি আমি এখানে 5 নিউটন অ্যাপ্লাই করি, এইখানে যদি 5 নিউটন উপরের দিকে একটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই 5 নিউটনটা 5 নিউটন কি ক্যান্সেল করে দিবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে বস্তুটা কি স্থির থাকবে, অর্থাৎ উপরে নিচে বস্তুটা একটা সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে আমরা কি কোনোভাবে এটাকে ক্যান্সেল করতে পারবো না 5 নিউটনকে? দেখো তো কোনো বল আছে কি না? হ্যাঁ, আর একটা বল আছে। যখন বস্তুটা 5 নিউটন বল লব্ধি নিয়ে নিচের দিকে নামার ট্রাই করবে তখন উপরের দিকে একটা বল অ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে কি হয় এফএস নাইলে এফকে। কারণ কোনটা অ্যাক্টিভ হবে সেটা আমাদের বুঝে নিতে হবে। কিভাবে বুঝবো? দেখো এফএস কত, এফএস হচ্ছে 30 নিউটন, দেখছো কাহিনী? এফএস কত? 30 নিউটন, এফএস 30 নিউটন। এফএস বলতে আমরা কি বোঝাচ্ছি ভাই? যে আরটা আছে এটা হচ্ছে এফএস ম্যাক্স, এফএস ম্যাক্স। কারণ কি ও সর্বোচ্চ 30 নিউটন যোগান দিতে পারে। আমি এই কথাগুলো কিন্তু ঘর্ষণ যখন থেকে পড়াইতেছিলাম তখন থেকে কিন্তু বলতেছি যে এফএস আমরা যেটা আর থেকে পাবো, অর্থাৎ অবিলম্বিক প্রতিক্রিয়া থেকে পাবো, ওটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে ও সর্বোচ্চ 30 নিউটন যোগান দিতে পারে। অর্থাৎ এখানে আমার রিজার্ভে কত আছে? 30 নিউটন আছে, ঠিক আছে? 30 নিউটন আছে। এখন দেখো আমার উপরে তোমার এই আমার প্রকৃত বলের একটা উপাংশ 15 নিউটন আর নিচের দিকে এমজি হচ্ছে 20 নিউটন। এখন নিচের দিকে একটা লব্ধি পেয়েছি আমরা, সেটা হচ্ছে 5 নিউটন। আমরা এখানে ওই যে 20 - 15টা না দেই, আর এখানে আমরা লব্ধি একটা এভাবে লব্ধি বুঝেছি, এটা হচ্ছে আমাদের নিচের দিকে একটা লব্ধি আছে 5 নিউটন। এখন দেখো আমাদের এখানে এফএস কত আছে? এটা হচ্ছে এফএস আছে তোমার রিজার্ভে আছে 13 নিউটন। এখান থেকে 30 নিউটন কি 15 নিউটনকে ক্যান্সেল করার অ্যাবিলিটি রাখে না? রাখে।
কারণ কি দেখো, এ সর্বোচ্চ 30 নিউটন যোগান দিতে পারে, কিন্তু আমাদের এখানে ক্যান্সেল করা লাগবে 5 নিউটনকে ক্যান্সেল করা লাগবে। তাহলে 5 নিউটনকে ক্যান্সেল করার জন্য 30 নিউটন থেকে তো খুবই সামান্য, অর্থাৎ 5 নিউটন আমরা এখানে দিতেই পারি। ঠিক আছে, এখান থেকে আমরা 5 নিউটন এখানে কি যোগান দিতে পারি না? 30 নিউটন থেকে 5 নিউটন যোগান দিলে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো ভাই এখানে কেসটা কি হবে, এখানে তোমার যে এই এপেসটা যে আছে, এই এপেসটা যে আছে না, এই এপেসটা এখান থেকে তোমার এই 5 নিউটনকে ক্যান্সেল করার জন্য উপরের দিক বরাবর 5 নিউটনের একটা বল ক্রিয়েট করবে। তাহলে উপরের দিক বরাবর এখানে আর একটা তোমার বল অ্যাক্টিভ হলো, সেটা হচ্ছে কি, এই যে উপরের দিক বরাবর যেটা অ্যাক্টিভ হইতেছে, আমরা এখানে যেহেতু সাইন দিয়ে বুঝাইছি এইটাই বুঝাই। দেখো তাহলে এখানে তোমার অ্যাক্টিভ সর্বোচ্চ দিতে পারতো 30 নিউটন সর্বোচ্চ, মানে এটা আমার রিজার্ভে আছে, কিন্তু আমাকে ক্যান্সেল করা লাগবে কত, 5 নিউটনকে। তাহলে ও যোগান দিবে তোমার 5 নিউটন। 5 নিউটন অ্যাক্টিভ হয়েছে, দেখো এখানে তোমার অ্যাক্টিভ হয়েছে 5 নিউটন। ঠিক আছে, অ্যাক্টিভ হবে 5 নিউটন। আর তোমরা বলতে পারো যে তাহলে 30 নিউটন কি তাহলে আর অ্যাক্টিভ থাকবে না? না, 30 নিউটন অ্যাক্টিভ থাকবে না। তোমার এটাকে ক্যান্সেল করার জন্য যদি এখানে তোমার এরকম হইতো, যদি 7 নিউটন থাকতো, এভাবে বুঝাই, যদি ধরো 7 নিউটন, এখানে মনে করো 7 নিউটন থাকতো, তখন ও 13 থেকে 7 নিউটন যোগান দিত। আবার মনে করো এখানে 13 নিউটন আছে, তখন ও কিন্তু 13 নিউটন যোগান দিত। আবার যখন 14 নিউটন আসবে তখন ও আর যোগান দিতে পারবে না, ও সর্বোচ্চ দিতে পারে 30 নিউটন, কিন্তু এসে গেছে 14 নিউটন, তখন আর ক্যান্সেল করতে পারবে না, তখন নিচের দিক বরাবর বস্তুটা গতিশীল হবে। কারণ কি, ও নিচের দিকে একটা লোভ দিয়েছে 14 নিউটন, কিন্তু ও যোগান দিতে পারে 13 নিউটন, কারণ ও আর ওকে সামলাতে পারবে না, তখন বস্তুটা নিচের দিকে গতিশীল। আর যখন গতিশীল হবে তখন এই এফ স্টার অ্যাক্টিভ থাকবে না, তখন অ্যাক্টিভ হবে এফ কে, অর্থাৎ তখন আমাদের মিউকে দিয়া গতীয় যে ঘর্ষণ বলটা আছে ওটা বের করে নিতে হবে, ওটাও আমি পড়াবো। তাহলে আমি জিনিসটা মুছাই দেই, এখানে তোমার 30 নিউটন দিতে পারতো, এখন যোগান দিছে 5 নিউটন। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি বলে ঘর্ষণ বল কত, তাহলে আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে কত জানো? আলটিমেট অ্যান্সার আমার এখানে আমি আলটিমেট অ্যান্সারটা লিখবো, এটা হচ্ছে ঘর্ষণ বল। দেখো ঘর্ষণ বল তোমার 5 নিউটন, ঘর্ষণ বল 5 নিউটন। কি ঘর্ষণ বল? এটা হচ্ছে এফএস, অর্থাৎ স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ বল, এটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। তাহলে আমার অপচয় হয়েছে কত জানো? অপচয় হয়েছে আমার 13 - 5, 8 নিউটন আমার অপচয়, অর্থাৎ এখনো আমার রিজার্ভে 8 নিউটন আছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই জিনিসটা শেষ। তাহলে আমরা এবার এরকম নেক্সট একটা টপিকে যাব, এরকমই আর কি, এখানে শুধু আমরা বলের মানটা চেঞ্জ করে নিব। তাহলে আমরা দেখি, আশা করি তোমরা জিনিসটা বুঝছো, আর যদি বুঝতেও সমস্যা হয় তোমরা 2-3 বার রিপিট করে নিতে পারো। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এগুলো বোর্ডের জন্য কিন্তু লাগবে না। দেখো ভাই, আমাদের নেক্সট যে কেসটা সেটা হইলো, এখানে আমরা 30 নিউটন দিছিলাম না, এখানে আমরা আর একটা বল অ্যাড করব, সেটা হচ্ছে 30 + 20 নিউটন নিব। তাহলে কত এখানে আসতেছে? 15 নিউটন। তাহলে আমাদের এখানে বল প্রয়োগ হয়েছে কত এবার? 15 নিউটন বল প্রয়োগ হয়েছে, সবকিছু সেম, শুধু বল প্রয়োগ হয়েছে 15 নিউটন। এখন আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নরমালি সেটা হচ্ছে আর কত, আর ইকুয়াল কত। ঠিক আছে, তাহলে আমি তো প্রথমেই ভাই ডিটেলসে পড়াইছিলাম যে আরটা কিভাবে পাবো, সেটা তো আমরা প্রথমেই বুঝেছি। ঠিক আছে, দেখো তাহলে আমি বাঁকাভাবে বল প্রয়োগ করতেছিলাম, বাঁকাভাবে এই দিক বরাবর। আচ্ছা এটা তো মাঝখানে দিলে ভালো হয় মনে হয়, আন্ডু করে দিলে একটু। আচ্ছা দেখো, এখানে তোমার আমি বাঁকাভাবে বল প্রয়োগ করতেছিলাম, ঠিক আছে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। এই যে এক্সিসটা ছিল এই এক্সিসের সাপেক্ষে, এখন এখানে তোমার বল প্রয়োগ হয়েছে এবার 15 নিউটন বল প্রয়োগ হয়েছে, 15 নিউটন বল প্রয়োগ হয়েছে। তাহলে এখানে তোমার আর কত পাবো? এখানে 30 ডিগ্রি,
এখানে আর তাহলে তো আমরা বের করতে পারবো না ইজিলি, ওই যে আগেই বের করছিলাম কিভাবে তোমাদের এটা আসতেছে। আর হচ্ছে 15 cos 30 ডিগ্রি, আর হচ্ছে 15 cos 30 ডিগ্রি কত হয়, এটা হচ্ছে আচ্ছা 50 cos 30 ডিগ্রি, 50 cos 30 ডিগ্রি এটা আসতেছে 25√3, 25√3 নিউটন। তাহলে এটা আমাদের আর, আমরা এটা ডাইরেক্ট বের করলাম। প্রথম যেটা বের করেছিলাম ওটাই কিন্তু ডিটেলসে বের করছি যে এখানে তো আমার বল প্রয়োগ হবে, আবার তল একটা প্রতিক্রিয়া দেবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাই আবার নেক্সট পেজে নিয়ে যাব, আর একটা কোশ্চেন এটার এরকম ওই যে 2-3টা কোশ্চেন আর কি, 2-3টা ধাপের কোশ্চেন। অ্যাড টু নেক্সট পেজ, আরটা আমরা পেলাম, ঠিক আছে 25√3 মনে রাখো। আচ্ছা দেখো এখন আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হলো ঘর্ষণ বল কত। 2 নাম্বার হচ্ছে ঘর্ষণ বল কত। ঘর্ষণ বল কত। এখন আমরা বস্তুটা তোমাদের ওই যে একটু বলগুলা সাম্যাবস্থায় নিব, যে বলগুলা নেই সবগুলা। আচ্ছা এখানে আমি মনে করে এই পয়েন্টটাতে একটা বস্তু ধরে নিলাম, যেহেতু বস্তুটা আঁকলে জায়গাটা একটু শর্ট হয়ে যায়, এখানে তোমার মনে করো এই জায়গায় বস্তুটা আছে, তাহলে আমার এই দিক বরাবর বল প্রয়োগ হয়েছে না, এদিক বরাবর বল প্রয়োগ হয়েছে, সেটা হচ্ছে তোমার এদিক বরাবর বল প্রয়োগ হইলো। আর এখানে একটা এক্সিস, সরি আরে প্রিভিয়াস, সরি এটা হচ্ছে তোমার এই জায়গায় ছিলাম না, এই জায়গায় ছিলাম। আচ্ছা আচ্ছা দেখো তাহলে এক্সিসটা তোমার এদিক বরাবর আমি কি বল প্রয়োগ করছি নাকি, এদিক বরাবর বল প্রয়োগ হচ্ছিল আমার, এখানে তোমার 15 নিউটন বল প্রয়োগ হয়েছে, 15 নিউটন। তাহলে উপরের দিক বরাবর অর্থাৎ এই দিক বরাবর একটা যদি এক্সিস নেই, ওইটাকে আমরা এক্সিস ধরতে পারি, তবে আর একটা এক্সিস নেই সমস্যা নেই, এদিক বরাবর একটা এক্সিস নেই। তাহলে এখানে তোমার একটা অবিলম্বিক প্রতিক্রিয়া, আমরা সরাসরি কিন্তু প্রতিক্রিয়াটা নিচ্ছি, তাহলে আরটা আমরা পেয়েছিলাম কত আগের ম্যাথে 25√3 নিউটন, ঠিক আছে। আর এই 50 নিউটন যা আমি প্রয়োগ করছি, এর উপরের দিকে যেটা উপাংশ ছিল, উপরের যেটা উপাংশ ছিল যেটা হচ্ছে 15 sin 30 ডিগ্রি, তাহলে এখান থেকে আসতেছে 25 নিউটন। আর নিচের দিক বরাবর এটার এমজি অ্যাক্টিভ, এমজি হচ্ছে কত 20 নিউটন, এমজি হচ্ছে 20 নিউটন, ঠিক আছে। আর কোনো বল এখানে কি আছে না, নাই, কিন্তু উদ্ভূত হতে পারে, সেটা আমরা পরে দেখতেছি। তাহলে এখন দেখো কেস 2, এটা হচ্ছে কিন্তু কেস 2, কেস 2তে দেখো তো কাহিনী, সেটা হচ্ছে 15 sin 30 ডিগ্রি, এটা কিন্তু এমজি এর থেকে বড়, কারণ এটা কত, এটা হচ্ছে তোমার 25 আর এটা হচ্ছে তোমার 20, তাহলে কি 15 sin 30 ডিগ্রি বড়, অর্থাৎ এই বলটা তোমার বড় আসতেছে। আচ্ছা কি করলাম, এটা মুছাই দিলাম, এটা হচ্ছে 15 sin, আচ্ছা এখানে মার্ক করতে গিয়ে মুছাই দিছি, দেখো জিনিসটা আরেকবার, ঘর্ষণ বল কত, আর এখানে তোমার আসতেছে উপাংশ উপরের দিকে 15 sin 30 ডিগ্রি, এটা হচ্ছে 25 নিউটন। তাহলে দেখো এই জিনিসটা দেখো, এখানে তোমার মার্ক করতেছি, এটা হচ্ছে উপরের দিকে তোমার এই বলটা আছে, সেটা হচ্ছে 15 sin 30, এটা হচ্ছে 25, আর নিচের দিকে আছে এমজি 20 নিউটন। দেখো তো কোনটা বড়, এখানে 25 আর এখানে 20, তাহলে উপরেরটা তোমার বড়। তাহলে বস্তুটা যেহেতু উপরেরটা বড়, তাহলে তোমার গতি যদি পায়, অর্থাৎ গতির যদি উপক্রম হয়, তাহলে কোন দিক বরাবর উপক্রম হবে তোমরা বলতে পারবা, গতি কিন্তু এই দিক বরাবর হবে, মানে যদি হয় আর কি, উপক্রম হয়, গতির উপক্রম, আমরা জানি না গতি বা গতির উপক্রম, গতি বা গতির উপক্রম, গতি বা গতির উপক্রম উপরের দিকে হবে। আর উপরের দিকে যদি গতি বা গতির উপক্রম হয়, তাহলে এর একটা ফ্রিকশন ফোর্স যেটা, সেটা কি নিচ দিক বরাবর অ্যাক্টিভ হবে, নিচের দিক বরাবর। তাহলে এখানে তোমার যেটা অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে কি এফ এস বা এফ কে। এখন আমাদের দেখতে হবে যে আসলে কোনটা অ্যাক্টিভ হয়, কিভাবে বুঝবো। তোমাদের উপরে আছে কত, এখানে আমি মানগুলা দেই, এখানে উপরে আছে তোমার দেখো 25, আর নিচে আছে 20, তাহলে উপরের দিকে তোমার লব্ধি কত আসতেছে, উপরের দিকে তোমার যেটা লব্ধি, উপরের দিকে লব্ধি আসতেছে তোমার 5 নিউটন,
5 নিউটন, উপরের দিকে লোভ দিয়ে আসতেছে 5 নিউটন। এখন দেখো এই 5 নিউটনকে এফএস আমাদের কত, আমরা এফএসটা এবার এখানে বের করে নিই, সেটা হচ্ছে এফএস হচ্ছে মিউএস ইন্টু আর। মিউএস কত, মিউএস হচ্ছে 0.5, আর আমরা কত পেয়েছি দেখো তো 25√3। তাহলে এফএস কত আসে 0.5 25√3, এফএস আসতেছে 21.65 নিউটন। আর এফকে কত আসে, এফকে হচ্ছে মিউকে ইন্টু আর। মিউকে কত, মিউকে হচ্ছে তোমার 0.3, আর হচ্ছে 25√3, তাহলে কত আসে 0.3 গুণন 25√3, তাহলে এটা আসতেছে 13, এফকে হচ্ছে 13 নিউটন। এখন দেখো এফএস তোমার ম্যাক্সিমাম, আমি কিন্তু এই জিনিসটা এতবার বলতেছি, জিনিসটা কিন্তু তোমরা বোঝার ট্রাই করবা যে এটা হচ্ছে কি, যে আর থেকে যেটা পাবো এটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ আমি সর্বোচ্চ কতটুকু ঘর্ষণ বল ওখান থেকে পেতে পারি, সেটা হচ্ছে আমার কি আর থেকে প্রাপ্ত এফএস ম্যাক্স, সেটা হচ্ছে 21.65 নিউটন। অর্থাৎ এখানে আমার রিজার্ভে কত আছে 21.65 নিউটন এফএস আছে, এফএস আছে, এটা আমার এক রিজার্ভার আছে। কিন্তু এখন দেখো এখানে আমার 5 নিউটনকে ডিসমিস করা লাগতেছে। 5 নিউটনকে যদি আমরা ক্যান্সেল করতে যাই, এখান থেকে কি আমরা 5 নিউটন পেতে পারি না, এই মানটা থেকে আমরা কি 5 নিউটন পেতে পারি না? হ্যাঁ, এটা যোগান দিতে পারবে। ঠিক আছে, তাহলে যোগান দিবে কত 5 নিউটন যোগান দিবে, 5 নিউটন যোগান দিবে। 5 নিউটন যদি যোগান দেয় তোমার এখানে যদি তোমার 5 নিউটন যোগান দেয়, অর্থাৎ এই 30 নিউটন আসলে এটা কি, যে 21.65 এটা হচ্ছে আমার সর্বোচ্চ যোগান দিতে পারে। কিন্তু আমাকে দেখো এখানে তোমার 5 নিউটনকে তোমার কি ক্যান্সেল করা লাগবে। 5 নিউটনকে ক্যান্সেল করার জন্য 21.65 এফএস, এটা কিন্তু এফএস, এফএসটা তোমার এখানে কি 25, আচ্ছা এই যে 5 নিউটন এখান থেকে তোমার যোগান দিবে। ঠিক আছে, এটা তোমার যোগান দিবে। তাহলে এটা যদি তোমাদের যোগান দেয়, এটা যদি তোমাদের যোগান দেয় 5 নিউটন, তাহলে তোমার অ্যাক্টিভ কতটুকু, অ্যাক্টিভ হচ্ছে 5 নিউটনই। তাহলে অ্যাক্টিভ এফএস অ্যাক্টিভ, এফএস অ্যাক্টিভ হলো তোমার 5 নিউটন। জিনিসটা বুঝছো? অর্থাৎ এই 5 নিউটনকে ক্যান্সেল করে দিবে, এফএস অ্যাক্টিভ হবে, 5 নিউটন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 5 নিউটন ক্যান্সেল হয়ে যাওয়ার পর তোমার কি বস্তুটা এখানে সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে জিনিসটা বুঝছো? এখানে তোমাদের ত্বরণ কত, 3 নাম্বার যদি আমি একটা কোশ্চেন করি যে এখানে ত্বরণ কত, ত্বরণ হবে 0, কারণ কি বস্তুটা এখানে সাম্যাবস্থায় আছে। দেখো জিনিসটা আরেকবার দেখো, উপরের দিকে ছিল এই দিক বরাবর তোমার এই যে 50 sin 30 ডিগ্রি অর্থাৎ 25 নিউটন, আর নিচের দিক বরাবর আছে mg 20 নিউটন। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে তোমার বড়, অর্থাৎ আমি যে বলটা প্রয়োগ করছি ওই বলটার উপরের দিকে উপাংশটা তোমার mg এর থেকে বড় হওয়ায় বস্তুটা উপরের দিকে 5 নিউটন একটা লব্ধি নিয়ে উপরের দিকে চলার উপক্রম হবে। কিন্তু ঠিক ওই মুহূর্তে উপর দিকে গতি পাওয়ার আগেই, অর্থাৎ উপর দিকে গতি যখন পাওয়া শুরু হবে, ঠিক ওই মুহূর্তে নিচের দিক বরাবর একটা ঘর্ষণ বল অ্যাক্টিভ হবে। সেই ঘর্ষণ বলটা হচ্ছে এফএস অথবা এফকে। এফএস যখন ফেল মারবে তখন আসলে এফকে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, কিন্তু আমাদের এফএসটা আগে দেখতে হবে যে এফএস আমাদের এখানে কত 21.65 নিউটন তোমাদের দিতে পারে, অর্থাৎ 21.65 নিউটন আমাদের আছে, জমা আছে। কিন্তু উপরের দিকে আমাদের 5 নিউটন একটা বল আছে, সেটাকে ক্যান্সেল করার জন্য এখান থেকে আমি শুধুমাত্র 5 নিউটন বল এখানে যোগান দিব। তাহলে আমার এখানে যে ঘর্ষণ বলটা নিচের দিক বরাবর অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে 5 নিউটন, অর্থাৎ 21.65 থেকে 5 যাবে, আর বাকিটা তোমার কি লস এখনো তোমার হাতে আছে। তুমি যদি এখানে বল বাড়াও, এখানে 5 নিউটনটা তোমাদের 10 নিউটন 21.6 নিউটন পর্যন্ত যেতে পারে। 5 নিউটন, 10 নিউটন, 15 নিউটন, 20 নিউটন, এরকম 21.65 নিউটন যাবে। তখন পর্যন্ত কিন্তু এ যোগান দিয়ে বস্তুটাকে একদম স্থির রাখবে। আর ঠিক সামান্যটুকু যখন বাড়বে, যখন আর এ যোগান দিতে পারবে না, তখন বস্তুটা উপরের দিকে গতিশীল হবে, আর ঠিক ওই মুহূর্তে তোমার এখানে এফকে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এফকে অ্যাক্টিভ হবে। তাহলে এখন আমরা এই কেসটার আরেকটা দেখবো, সেটা হচ্ছে গতি। এতক্ষণ পর্যন্ত দেখলাম এগুলো সবগুলো স্থির, এখন আমরা দেখবো গতি নিয়ে।
দেখো এখন আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমি বলের মানটা বাড়ায় দেব। বল আছে তোমার 50 নিউটন ছিল না, 50 নিউটন ছিল। এখন আমি এখানে বল বাড়াবো, এখানে আমি প্লাস 450 দিব, 450 দিব, ঠিক আছে। আচ্ছা এখানে হয় কি এই তোমার স্ক্রিনশটটা মারলে এটা আর ইরেজ করে না, এই জন্য এগুলো আমি প্লাস দিয়ে লিখতেছি। তাহলে আমি দেখো এই জিনিসটা মোছাই দিই একটু, এই জিনিসটা তোমার নাই আর। আচ্ছা এটা কেমন হইতেছে, আচ্ছা আচ্ছা তারপর রেড দিই। এর কি যতই মার্ক করবো ততই কি ইয়া হবে নাকি? আচ্ছা তোমরা আশা করি জিনিসটা একটু ধরে নাও যে এটা মনে করো 9, এটা হচ্ছে 9। এখন তাহলে তোমাদের এখানে কত আসতেছে, এখন আমি প্রয়োগ করতেছি কত, এটা হচ্ছে তোমার 30, 20, 50 আর এটা হচ্ছে 500 নিউটন। এবার আমি অ্যাক্টিভ, এটা আমার প্রকৃত বল। তাহলে আমি আগের মতোই প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার আর কত, আর কত, এটা তো আমরা বারবার বের করতেছি, ঠিক আছে, আর কত। তাহলে এখন ওই আগের মতোই আমি শেপটা একটু নতুন করে আঁকার ট্রাই করব। সেটা হচ্ছে ধরে নিলাম ওই যে চিত্রটা আঁকতেছি না, কারণ হিজিবিজি হয়, বস্তুটা আঁকতেছি না, এখানে তোমার বস্তুটা আছে। আর আমি বল প্রয়োগ করতেছি এই দিক বরাবর। আমার এখানে একটা এক্সিস আছে, এক্সিস, এখানে আমার অ্যাঙ্গেলটা আছে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আর আমার কি পাবো, এখানে তোমার 500, আচ্ছা 500 নিউটন। তাহলে এই দিক বরাবর একটা উপাংশ, সেটাই হচ্ছে আর, ঠিক আছে, কারণ এদিক বরাবর বলটার যে উপাংশটা আছে এটা তোমার আর। তাহলে আর আসতেছে কত, 500 cos 30। তাহলে কত আসে, 500 cos 30, 500 cos 30, এটা তোমার আসবে 433.01 নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর। তাহলে আর আমরা পেয়ে গেলাম। এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব, এটাকে আমি নেক্সট পেজে অ্যাড করব। এখন দেখো তাহলে নেক্সট আমার যে কোশ্চেনটা সেটা হলো, নেক্সট কোশ্চেনটা আমার সেটা হচ্ছে ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল কত, ঠিক আছে, ঘর্ষণ বল কত। আবার আচ্ছা ঘর্ষণ বল কত এটা আগে বের করি। তাহলে বস্তুটা আমি নেই, ঠিক আছে, এই মনে করো এই জায়গায় তোমার কি বস্তুটা আছে, এই জায়গায়, এই জায়গায় তোমার বস্তুর যে পয়েন্টটা, তারপর এখানে তোমার বল প্রয়োগ হয়েছে, এখানে তোমার বল প্রয়োগ হবে। তাহলে আচ্ছা এখন দেখো, তাহলে এখানে তোমার অ্যাঙ্গেলটা আসতেছে 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমি আরটা কত পেয়েছিলাম, 33.01 33.01 নিউটন, এটা হচ্ছে কি আমার আর, ঠিক আছে। আর তারপর দেখো এই যে উপরের দিকে যে আছে, উপরের দিকে এটার যে উপাংশ নেব সেটা হচ্ছে কি, এখানে তোমার 500 নিউটন কিন্তু প্রয়োগ করতেছো। তাহলে এই দিক বরাবর তোমার উপাংশটা আসতেছে 500 sin 30, তাহলে কত আসে জানো, 20, আচ্ছা 250 নিউটন, 250 নিউটন। আর নিচের দিক বরাবর, এদিক বরাবর তোমার আর একটা বল অ্যাক্টিভ, সেটা হচ্ছে কি, আচ্ছা হলুদ কালি দিয়ে এটা দেই, সেটা হচ্ছে নিচের দিক বরাবর এমজি, এমজি অ্যাক্টিভ, এমজি কত, এমজি হচ্ছে 20 নিউটন, 20 নিউটন, ঠিক আছে, এমজি হচ্ছে 20 নিউটন। এখন দেখো তো এখানে তোমার 2500 আর এখানে 20 নিউটন, এটা বড় না, সেটা হচ্ছে 500 sin 30 ডিগ্রি, এটা তোমার কি বড়, অনেক বড়, সেটা হচ্ছে 20 নিউটনের থেকে, 20 নিউটনের থেকে বড়। এটার মান কত, মানগুলো নেই, সেটা হচ্ছে 250 নিউটন, আর এখানে আসতেছে তোমার 20 নিউটন, আচ্ছা এটা তো দিয়েই দিছি, যাই হোক 20 নিউটন। এখানে তোমার কই 20 নিউটন আর কই 250 নিউটন, ঠিক আছে। তাহলে আমি যদি বলগুলো এখানে হালকা পাতলা একটু যদি নেই, সেটা হচ্ছে এভাবে যদি নেই, সেটা হচ্ছে উপরের দিক বরাবর একটা বল আর নিচের দিক বরাবর আর একটা বল। তাহলে নিচের দিক বরাবর অ্যাক্টিভ কত, 20 নিউটন, আর উপরের দিক বরাবর 250 নিউটন, 250 নিউটন, 250 নিউটন।
এখন দেখো তো জিনিসটা উপর দিকে তাহলে লব্ধি কত আসবে, উপর দিকে তোমার লব্ধিটা সবুজ কালি দিয়ে দিই, এটা হচ্ছে উপর দিকে মনে করো লব্ধি কত, আচ্ছা উপর দিক বরাবর তোমার লব্ধি আসতেছে 230 নিউটন, 230 নিউটন। এটাকে আমাদের ক্যান্সেল করা লাগবে, রাইট? এটাকে ক্যান্সেল করার জন্য যেহেতু উপরের দিকে একটা লব্ধি বল আছে, তার মানে কি বস্তুটা উপরের দিকে একটু গতিশীল হওয়ার ট্রাই করবে, ঠিক ওই মুহূর্তে এর বিপরীতে অ্যাক্টিভ হবে তোমার ঘর্ষণ বল, এদিক বরাবর অ্যাক্টিভ হবে ঘর্ষণ বল, এই যে এদিক বরাবর তোমার ঘর্ষণ বল অ্যাক্টিভ হবে। এখন দেখো কোন বলটা অ্যাক্টিভ হবে, একটা আমি দিলাম এখানে এফ এস আর একটা আমি দিলাম এফ কে, কারণ আমি এফ এস এফ কেটা এখানে বের করে নিই। এফ এস হচ্ছে কি মিউ এস ইন্টু আর, তাহলে কত আসে, মিউ এস হচ্ছে 0.5, আর তো আমরা জানি 433.01, 430.01 গুণন মিউ এস হচ্ছে 0.5, এটা হচ্ছে তোমার 216.5 নিউটন। আর এফ কে কত আসে, এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর, তাহলে মিউ কে হচ্ছে 0.3 গুণন আর হচ্ছে 433.01, তাহলে এটা আসতেছে 129.9 নিউটন। আচ্ছা এখন দেখো আমার এপএস রিজার্ভে কত আছে 21, আচ্ছা 20 এটা আছে, এটা তোমার এপএস রিজার্ভে আছে, এপএস রিজার্ভে আছে এত নিউটন, আর এফকে রিজার্ভে কত আছে 129.9 নিউটন। আসলে এফকে যোগানদাতা না, যোগানদাতা হচ্ছে এফএস। এখন আমাকে ক্যান্সেল করা লাগবে 230 নিউটনকে ক্যান্সেল করা লাগবে। এই বলটাকে যদি আমি ক্যান্সেল করতে যাই তাহলে আমার এখানে আছে কত 230 নিউটন আছে, আর আমার এটাকে আমার ক্যান্সেল করা লাগবে, অর্থাৎ 230 নিউটনকে ক্যান্সেল করা লাগবে। এপিএস রিজার্ভে আছে তোমার 216.5 নিউটন। দেখো তো তাহলে এটাকে কি ক্যান্সেল করতে পারবে না, ও কিন্তু আসলে পুরোটা যোগান দিতে পারতেছে না, কারণ 230 নিউটনটা বড়, আর এপিএসটা হচ্ছে তোমার এপিএস ম্যাক্স। এই কথাটা আমি আবারও লিখি, এপিএস ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ এ যোগান দিতে পারে, অর্থাৎ এ ফেল মারছে, এই যে এ কিন্তু ফেল মারছে, কারণ এ 20 এখনো শর্ট আছে, দেখো 230 আর এখানে 216, অর্থাৎ এখানে শর্ট আছে। তাহলে দেখো যেহেতু ও যোগান দিতে পারতেছে না, তাহলে ও এটা এপিএস আর অ্যাক্টিভ থাকবে না, এপিএস অ্যাক্টিভ থাকতেছে না, তাহলে তখন অ্যাক্টিভ হবে কি জানো, এই এফকেটা অ্যাক্টিভ হবে, এফকে অ্যাক্টিভ হবে, এপিএসটা আর অ্যাক্টিভ থাকবে না। আমি আগেই বলছি এপিএসটা হচ্ছে যোগান দাতা, প্রথমে অ্যাক্টিভ হয় এপিএস, এপিএস প্রথমে অ্যাক্টিভ হয়, ও যোগান দিতে 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 একটা পর্যায়ে গেল যেখানে আর ও যোগান দিতে পারে না, ও শর্ট আছে, তখন তোমার অ্যাক্টিভ হবে এফকে, এফকে অ্যাক্টিভ হওয়ার পর তখন তোমার কি এখানে যা হওয়ার ত্বরণ একটা তৈরি হবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে দেখো এফকে কিন্তু যোগানদাতা না, যোগানদাতা হচ্ছে এপিএস, এপিএস যখন ফেল মারলো তখন এফকে অ্যাক্টিভ হলো। তোমরা ভাবতে পারো যে এখানে এফকে তো কম, তাহলে এপিএস অ্যাক্টিভ, এপিএস যখন ফেল মারছে একটা বড়, দেখো এপিএসটা কিন্তু 200 প্লাস আর এফকে হচ্ছে 100 প্লাস, তাহলে এপিএসটা বড়, এপিএস ফেল মারার পর আবার এফকে কেন অ্যাক্টিভ হয়, এটা তোমাদের মাথায় আসতে পারে। কিন্তু আসলে দেখো এফকেটা কিন্তু যোগানদাতা না, এফকে যোগানদাতা না, যোগানদাতা হচ্ছে এপিএস। এপিএস যখন তোমাদের ফেল মারবে তখন এফকে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, এফকে কত বলে হোক, এফকে যদি এবার এখানে তোমার 2 নিউটন হয়, যদি 3 নিউটন হয়, তাহলে ওই এফকে অ্যাক্টিভ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ঘর্ষণ বল অ্যাক্টিভ কতটুকু, আমাদের যেহেতু ঘর্ষণ বল চাইছে, ঘর্ষণ বল অ্যাক্টিভ, ঘর্ষণ বল অ্যাক্টিভ হচ্ছে এফকে যত আছে তত 0.9 নিউটন, এটা হচ্ছে কি এফকে, তাহলে এটা আমাদের আলটিমেট অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের আলটিমেট অ্যান্সার। তাহলে আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝছো। তাহলে আমরা এখানে তোমার এখন যদি বলে যে ত্বরণ কত, ত্বরণ কত, আমরা এই জিনিসটা দেখব, ত্বরণ কত, ত্বরণ কত, অ্যাড টু নেক্সট ফেজ। তাহলে আমার 3 নাম্বার কোশ্চেন এরকম হইতে পারে যে বস্তুর ত্বরণ কত, ত্বরণ কত, ঠিক আছে, ত্বরণ কত। এখন দেখো উপরের দিক বরাবর তোমার ওখানে উপরের দিক বরাবর অ্যাক্টিভ ছিল, পূর্ববর্তী পেজে দেখি যে উপরের দিক বরাবর তোমার ছিল 250 নিউটন, সেটা হচ্ছে কি
এতে আমি যে প্রয়োগ করেছি বলটা, সেই বলটার একটা উপরের দিকের উপাংশ 250 নিউটন, 250 নিউটন, 250 নিউটন উপরের দিকে। আর নিচের দিকে তোমার এমজি আছে 20 নিউটন। নিচের দিকে তোমার আছে এমজি, নিচের দিকে এমজি আছে 20 নিউটন। আর উপরের দিকে যেহেতু গতিশীল, তাহলে নিচের দিকে আর একটা বল অ্যাক্টিভ হয়েছে, সেটা হচ্ছে কি এফকে টা অ্যাক্টিভ হয়েছিল। নিচের দিকে তোমার অ্যাক্টিভ হয়েছে এফকে। এফকে তোমার কত অ্যাক্টিভ হয়েছে? এফকে অ্যাক্টিভ হয়েছে 129.9, 129.9 নিউটন। এখান থেকে ভাই ত্বরণ আমরা বের করতে পারবো না? হ্যাঁ, ত্বরণ বের করতে পারবো। তাহলে ত্বরণ কি হবে দেখো, ত্বরণ হবে এই বলটা তোমার বড়, তাহলে এটা কি 25 নিউটন মাইনাস নিচের দিকে আছে 129.9 প্লাস কি 20, যেটা হচ্ছে ভরটা, বাই কি ভর দ্বারা ভাগ দেবো। ভর হচ্ছে তোমার 2 কেজি, 2 কেজি ভরের বস্তু হয়েছে 2 কেজি, বস্তুর ভর হচ্ছে 2 কেজি। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা পেতে পারি 250 মাইনাস 129.9 মাইনাস 20/2। তাহলে এখানে তোমাদের ত্বরণ আসতেছে 15.05 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে তোমাদের ত্বরণটা। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। তাহলে এখন আমরা ঘর্ষণ রিলেটেড এই কাহিনীটা শেষ হইল। তাহলে এখন আমরা দুইটা মজার জিনিস দেখি, চলো। দেখো, এটা একটা ম্যাথের কনসেপ্ট। আচ্ছা ধরো এখানে ম্যাথই ধরো আর কি। আচ্ছা এখানে তোমার একটা মনে করো দেয়াল, এখানে একটা তল নেই, এখানে একটা বস্তু নেই, এখানে একটা বস্তু আর একটা বস্তু উপরে নিব, সাইজটা এটা ছোট করে দিই। তাহলে দেখো এই যে এখানে বস্তুটা। এখন দেখো এই বস্তুটা মনে করো একটা রশি দ্বারা দেয়ালের সাথে আটকানো অবস্থায় আছে। এই বস্তুটা একটা রশি দ্বারা দেয়ালের সাথে আটকানো অবস্থায় আছে, এভাবে আটকানো অবস্থায় আছে। এখন এই বস্তুটা তোমার এ বস্তু আর এটা হচ্ছে তোমার বি বস্তু, রাইট? এটা এ, এটা বি। আবার এখানে যে তলে তোমার যে এই বস্তু আর এ আর বি বস্তুর যে তলটা আছে, সেই তলে তোমার মিউ এস, সেই তলে তোমার আচ্ছা মিউ ওয়ান, এই তলে তোমার 0.2 আছে মিউ এস। এটা হচ্ছে মিউ এস, ধরে নেই এটা হচ্ছে মিউ এস আছে 0.2 তলে, ঠিক আছে? মিউ এস 0.2। আর এই তলে তোমার মিউ এস আছে 0.3। দেখো এ আর বি বস্তুর তলে মিউ এস আছে 0.2, আর বি বস্তু আর এই যে তলটা, যে তলে দুইটা বস্তুই অবস্থান করতেছে, সেই তলটা হচ্ছে 0.3 মিউ এস। এটা এ বস্তু, এটা বি বস্তু। কারণ আমাদের ডাটাগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে এম এ দেওয়া আছে, এম এ হচ্ছে তোমার 100 কেজি, আর এম বি দেওয়া আছে তোমার 200 কেজি, 200 কেজি। তাহলে একে গতিশীল করতে, আমার প্রশ্নটা এবার যাই, প্রশ্ন হচ্ছে গতিশীল করতে, বি কে গতিশীল করতে, বি কে গতিশীল করতে, বি কে গতিশীল করতে মিনিমাম ফোর্স কত? মিনিমাম ফোর্স কত? আচ্ছা তাহলে এটা আমার কোশ্চেন, যে বি কে গতিশীল করতে মিনিমাম ফোর্স কত। এখন দেখো তো জিনিসটা ভাই, যে একটা সারফেসে যদি তোমার এরকম বস্তু থাকে, তাহলে এই বস্তুটা তোমার ছিল না এখানে, আর একটা বস্তু সেটা হচ্ছে একটু ছোট, এটা তোমার এখানে আছে দেখো, আর এখানে আর একটা সারফেস যেটা আমরা রশি দ্বারা বস্তুটা বেঁধে রাখছি, এই যে এভাবে বস্তুটা নিচে। এখন দেখো এই বস্তুটাকে আমি এফ কে, বি বস্তুটাকে আমি বল প্রয়োগ করতেছি। বি বস্তুটা কি আমার, নিচেরটা হচ্ছে বি বস্তু আর উপরেরটা হচ্ছে আমার
এ বস্তু বি কে আমি এফ বল প্রয়োগ করতেছি তাহলে মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করলে বি গতিশীল হওয়া ট্রাই করবে দেখো বি কে যখন আমি বল প্রয়োগ করব তখন আসলে বি এর উপর উল্টা দিক বরাবর যে বলগুলা ক্রিয়া করবে তাদের আর কি লব্ধিটা এফ এর সমান হইতে হবে তাহলে তোমার এখানে লব্ধি কত হবে 0 হবে তখন বস্তুটা চলার উপক্রম হবে দেখো আমি আমার কথা বুঝো নাই আমি জানি এই যে সারফেসটা আছে এই সারফেসটা অর্থাৎ ভালো করে দেখাই জিনিসটা এটা হচ্ছে আমার এই সারফেস এটা কিন্তু প্রথম লেকচার একদম যে নিউটনের যে সূত্র পড়ছিলাম সেখানে ক্রিয়া প্রতিক্রিয়ার একটা টার্ম আমি পড়াইছিলাম ওই জায়গায় কিন্তু এই জিনিসটা খুব ডিটেলসে পড়াইছি ঠিক আছে খুব ডিটেলসে পড়াইছিলাম কিন্তু এটা হচ্ছে এই যে এই তলটা আমি নেই এই তলে দেখো এই তলে কিন্তু একটা বস্তু ক্রিয়া দিতেছে সেটা হচ্ছে এই বস্তুটা এই তলে ওজন দিতেছে তাহলে এই তলটা এই বস্তুকে একটা প্রতিক্রিয়া দেবে ঠিক আছে এই বস্তু দেখো এই বস্তু এই তলে একটা ক্রিয়া দেয় আবার এই তলটা এই বস্তুকে একটা কি প্রতিক্রিয়া দেয় আমরা কিন্তু শর্টকাটে করব এগুলা কারণ এই ডিটেলস এইগুলা মানে ক্রিয়া প্রতিক্রিয়ার যে ইস্যুটা তোমাদের যদি এইটা একটু বুঝতে সমস্যা হয় তাহলে প্রথম লেকচারটা দেখে আসবা ওখানে ওই যে ক্রিয়া প্রতিক্রিয়ার যে টার্মটা আছে না ওখানে কিন্তু আমি একদম পুরো ডিটেলসে পড়াইছি তাহলে এখানে তোমার এই বস্তুটা তলে যে এই বস্তুর তলে একটা ক্রিয়া দেয় তলটা এই বস্তুকে একটা প্রতিক্রিয়া দেয় সেই প্রতিক্রিয়াটা আমরা পড়ছিলাম কি এম এ জি কারণ এই তলে দেখো একটা বস্তুর ওজন আছে আবার এই যে নিচের যে তলটা আছে এই তলটায় তোমার কয়টা বস্তু আছে দেখো তো এ আছে বি আছে অর্থাৎ এ আর বি দুজন মিলে এই তলে একটা ক্রিয়া দেয় আবার এই তলটা বি কে একটা প্রতিক্রিয়া দেয় তাহলে সেই প্রতিক্রিয়াটা কি হবে ওটাও আমরা কিন্তু ডিটেলসে বের করেছিলাম তাহলে এই প্রতিক্রিয়াটা হচ্ছে আমার এম এ প্লাস এম বি ইন্টু কি জি এটা হচ্ছে এই তলের প্রতিক্রিয়া এই যে সারফেসটা আমি একটু মার্ক করে দিলাম এই সারফেসের প্রতিক্রিয়া বি এর উপর এই সারফেসের প্রতিক্রিয়া হচ্ছে এম এ প্লাস এম বি ইন্টু জি আর এই সারফেসের প্রতিক্রিয়া হচ্ছে এম এ জি ঠিক আছে এখন আমি দেখো এফ বল প্রয়োগ করতেছি এফ বল প্রয়োগ যখন করব এখানে একটা তল এই তলটাকে আমি তল নাম্বার 1 দেই আর এই তলটাকে আমি তল 2 দেই দেখো তল 1 আর 2 তল দুটা কিন্তু ফ্রিকশনলেস না এখানে ফ্রিকশন আছে কারণ মিউএস দেওয়া আছে এই তলটার মিউএস দেওয়া আছে আবার এই তলটারও মিউএস দেওয়া আছে দুইটা তলেরই মিউএস যেহেতু দেওয়া আছে তাহলে এখানে কি তলগুলা ফ্রিকশন আছে এখন দেখো আমি এফ বল প্রয়োগ করতেছি ডান দিক বরাবর আর যখন আমি এফ বল ডান দিক বরাবর প্রয়োগ করব তখন এই তল থেকে এই যে এই তল থেকে নিচের যে তলটা আছে এই তল থেকে একটা তোমার ঘর্ষণ বল এই দিক বরাবর অ্যাক্টিভ হবে কারণ কি আমি ডান দিক বরাবর বল প্রয়োগ করতেছি এই দিক বরাবর তোমার যেহেতু তল নাম্বার 2 দিছি এই দিক বরাবর মনে করো FS2 অ্যাক্টিভ হবে FS2 অ্যাক্টিভ আর উপরের যে তলটা আছে দেখো উপরের যে তলটা আছে এইখানে উপরের তলটায় এই যে এখান থেকে যেহেতু বল প্রয়োগ করতেছি উপরের তলটায় তোমার আরেকটা বল বিপরীতে অ্যাক্টিভ হবে সেটা হচ্ছে FK1 অ্যাক্টিভ হবে এখানে FS2 আচ্ছা FK না সরি এটা হচ্ছে FS1 অ্যাক্টিভ হবে তাহলে দেখো কয়টা বল অ্যাক্টিভ হইলো যখন আমি ডান দিক বরাবর এফ বল প্রয়োগ করতেছি ডান দিক বরাবর যখন এফ বল এখানে প্রয়োগ করতেছি তখন উপরেরটা বস্তুটা যেহেতু বাধা আছে অর্থাৎ উপরের বস্তুটা সামনের দিকে যেতে চাইবে না যেতে চাইবে শুধু বি বস্তুটা সামনে যেতে চাইবে বি বস্তু যখন সামনে যেতে চাবে তখন এই যে তলটা আছে এই তল বরাবর বাম দিকে একটা এপেস অ্যাক্টিভ হবে আবার এই যে তলটা আছে যেহেতু এ বস্তুটা যাবে না শুধু বি বস্তুটা যাবে দেখো বি বস্তুটা এই নিচের তলটা ঘেঁষে যাবে উপরের তলটাও ঘেঁষে যাবে এই বস্তুটা যেতে যাবে না কারণ এই বস্তুটা এখানে এই যে দেয়ালটা আছে এই দেয়ালের সাথে এই বস্তুটা বাধা তাহলে এখানে আর একটা ঘর্ষণ বল এই দিক বরাবর অ্যাক্টিভ হবে এদিক বরাবর যে ঘর্ষণ বলটা অ্যাক্টিভ হয়েছে সেটা আমরা FS1 দিছি আর নিচে যে ঘর্ষণ বলটা অ্যাক্টিভ এটা হচ্ছে FS2 দিলাম তাহলে আমাদের মিনিমাম ফোর্স যখন আমরা নির্ণয় করব যখন মিনিমাম ফোর্স নির্ণয় করব তখন এভাবে দিতে হবে যে এফটা হবে তোমার FS1 আর FS2 এফটা হবে কিসের সমান একটা হচ্ছে FS1 প্লাস FS2 এর সমান হবে তাহলে তোমার কি বলগুলা মিনিমাম হবে তাহলে FS1 আমরা কি লিখতে পারি মিউ এস ওয়ান ইন্টু R1
প্লাস মিউ এস টু ইন্টু আর টু। এখন দেখো মিউ এস ওয়ান বলতে এই যে 1 নাম্বার তলে যে মিউ এস, এখানে দেখো তো 1 নাম্বার তলের মিউ এসটা কি 0.2। আবার ওখানে আর ওয়ানটা দেখো, আর ওয়ান যেটা এই যে এই তল, অর্থাৎ 1 নাম্বার তল নিয়ে কাজ করতে এই তলে তোমার আর ওয়ানটা হচ্ছে এম এ জি। তাহলে এম এ জি আমরা লিখতে পারি এম এ হচ্ছে 100 আর জি হচ্ছে 9.8 প্লাস মিউ এস টু কত, মিউ এস টু হচ্ছে 0.3 আর আর টু দেখো তো আর টু হচ্ছে এম এ প্লাস এম বি, অর্থাৎ এই তলটা যেহেতু 2 নাম্বার তল, এখানে আর টু হচ্ছে এম এ প্লাস এম বি জি, অর্থাৎ এইটা দুইটা ভর যোগ করার পর কত হয় 300। তাহলে এখানে তোমার আসতেছে 300 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো 0.2 100 9.8 প্লাস 0.3 300 9.8। তাহলে এখানে তোমার আসতেছে 1078 নিউটন। এটা হচ্ছে আমার মিনিমাম ফোর্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি মিনিমাম ফোর্স। তাহলে এই পরিমাণ বল যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে, ঠিক আছে। তাহলে আমরা আর একটা মজার ম্যাথ দেখব, ঠিক আছে, আর একটা মজার ম্যাথ দেখব। দেখো জিনিসগুলো তোমাদের যদি ভালো লাগে ভাই তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে। তোমাদের যদি ভিডিও কন্টেন্টগুলো ভালো লাগে বা মনে করো যে তোমরা এখান থেকে কিছু সাহায্য পেতে পারো তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে দেখো এখানে তোমার মনে করো এরকম একটা তল আছে, এই যে এটা কপিকল রিলেটেড, খুবই মজার জিনিস কিন্তু। এইখানে একটা শেপ নেই, সেটা হচ্ছে এরকম একটা শেপ নিলাম মনে করো, এরকম একটা শেপ, তারপর এখানে একটা বস্তু, ঠিক আছে, এই যে একটা বস্তু, আর এখানে আর একটা বস্তু নিব, সেটা হচ্ছে বস্তুটা একটু ছোট করে দিব সাইজটা, এই যে দুইটা বস্তু। কারণ এখানে তোমার এই দিক বরাবর মনে করো কপিকলের যে কেসটা আছে, কপিকল এখানে আর একটা বস্তু আমি ঝুলাই দেব, আর একটা বস্তু ঝুলাই দেব এভাবে। তাহলে এখন এখানে তোমার এই বস্তুটা আমার এ বস্তু, আচ্ছা সরি এটা হচ্ছে রেড মার্ক করে দেই তাহলে স্পষ্ট বোঝা যাবে। এটা হচ্ছে এ বস্তু আর উপরে যে বস্তুটা এটা সি বস্তু, এখানে তোমার তো এটা তো একটা ফালক্রম, আর এখানে তোমার বি বস্তু, ঠিক আছে, বি বস্তু। এ বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, অর্থাৎ এম এ কত, এম এ হচ্ছে 10 কেজি, 10 কেজি, ঠিক আছে, এম এ হচ্ছে 10 কেজি। এম বি দেওয়া আছে, এম বি হচ্ছে তোমাদের 50 কেজি, এম বি হচ্ছে 50 কেজি। টেবিল ও এর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউএস আছে 0.2, অর্থাৎ এখানকার যে মিউএসটা আছে, এই যে এই তলের যে মিউএসটা, এই যে এই তল, দেখো কোন তলের, এই নিচের তলটা, এই যে এই তলটার তোমার মিউএস কত, এই তলটার মিউএস আছে 0.2। আর সি এর ভর মিনিমাম কত হলে বি স্থির থাকবে, সি এর ভর মিনিমাম কত হলে বি স্থির থাকবে। এই তলটা তোমার ফ্রিকশনলেস, এই তলটা ফ্রিকশনলেস, ঠিক আছে, এই তলটা হচ্ছে ফ্রিকশনলেস, এই তলটা আছে কি ফ্রিকশনলেস। জিনিসটা দেখো ভাই, পুরো ডাটাগুলো কিন্তু আমি শর্টকাটে লিখলাম, সেটা হচ্ছে এমবি তো এগুলা তো বুঝছো। এই তলটার যে মিউএস সেটা হচ্ছে 0.2, আর এখানে যে তোমার তলটা আছে, তলগুলো আমি এইভাবে বুঝাই, এটা হচ্ছে এইখানে যে তলটা আছে সেটা হচ্ছে ফ্রিকশনলেস তল, এই যে এই তলটা হচ্ছে ফ্রিকশনলেস, আর এই তলটা তোমার তো মিউএস জানো, এটা হচ্ছে কি ঘর্ষণ আছে বলে এখানে আমরা মিউএস পেয়েছি। তাহলে এখন আমার কথা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সি এর ভর মিনিমাম কত হলে, সি এর ভর মিনিমাম
সি এর ভর মিনিমাম কত হলে পুরো সিস্টেম স্থির থাকবে? সি এর ভর মিনিমাম কত হলে পুরো সিস্টেম স্থির থাকবে? সি এর ভর কত হলে পুরো সিস্টেম স্থির থাকবে? তাহলে এখন আমাকে একটা জিনিস তোমরা বলো তো, যে এখানে যে তোমরা এই জিনিসটা নিছো, তোমরা প্রথম যে লেকচারটা আমি পড়িয়েছিলাম যেটা হচ্ছে নিউটনের গতি সূত্রগুলা, ওখানে তৃতীয় সূত্রে যে ক্রিয়া প্রতিক্রিয়ার যে বিষয়গুলো, সেখানে কিন্তু এই তলে একাধিক বস্তু থাকলে আমি বলছিলাম যে একটা তলে যতগুলা বস্তু থাকে, অর্থাৎ ওই তলের উপর যতগুলা বস্তু থাকে ততগুলা বস্তুর ওজন হিসেবে একটা প্রতিক্রিয়া পাওয়া যায়। আমার কথা বুঝছো? ওই তলে যতগুলা বস্তু থাকে সবগুলা বস্তু মিলে কিন্তু যে বলটা প্রয়োগ করে সেই বলটা আবার কি একটা প্রতিক্রিয়া হিসেবে থাকে। তাহলে এখানে আমার এই তলে, এই যে তল 2, এই তলে আমাদের কি প্রতিক্রিয়া লাগবে? না, লাগবে না, কারণ এখানে তোমার কি ফ্রিকশনে নাই, ফ্রিকশনলেস। তাহলে এখানে আমি প্রতিক্রিয়া দিয়ে কি করব? তলের অবিলম্বিক প্রতিক্রিয়া দিয়ে এখানে আমার কাজ নাই। এই তলে আমার একটা কি প্রতিক্রিয়া থাকবে না? এই তলে আমার একটা প্রতিক্রিয়া থাকবে। এই তলের প্রতিক্রিয়াটা আমরা জানি কি? জানি, সেটা হচ্ছে এম এ প্লাস এম সি, কারণ ওই তলের উপর যতগুলা বস্তু আছে এম এ প্লাস এম সি ইন্টু জি। এই সি বস্তু আছে, এ বস্তু আছে, এই দুইটা বস্তুর ওজন হচ্ছে কি ওই তলের প্রতিক্রিয়া হিসেবে আমরা পাবো। আর এখানে তো গেল, এটা হচ্ছে এম এ প্লাস এম সি। আর এই বস্তুটার দেখো, এই বি বস্তুটার নিচের দিক বরাবর কি একটা ইয়া থাকে না তোমার ভর, সেটা হচ্ছে ওজন এমবিজি। আবার দেখো, আমি বলছিলাম যে কোনো বস্তু থেকে ফালক্রমের দিকে তোমরা টান বলগুলা দিবা, যেহেতু এটা কপিকল, নিচে টান বল আছে এখানে টি। আবার আরেকটা কথা বলছিলাম যে যতদূর আমরা ফ্রিলি মুভ করতে পারবো কপিকলের ইস্যুতে, ততদূর পর্যন্ত কিন্তু টান বলগুলা কি প্রতিটা পয়েন্টে সেম, অর্থাৎ এখানে টি, তাহলে এই বস্তুর ক্ষেত্রেও এখানেও তোমার কি একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে টি। দেখো দুইটা টি পেলাম। এখন পুরো সিস্টেম যদি তোমার সাম্যাবস্থায় থাকা লাগে, আর পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ এই যে আমরা লেকচারটা নিতেছি এর আগের লেকচারে আমি বুঝিয়েছিলাম যে এখানে তোমার কিন্তু কোনো ক্রিয়া নাই, অর্থাৎ এইখানে আমি এই বস্তুটাকে কোনো ক্রিয়া দ্বারা, এটা তো একটা দেয়ালে কিন্তু ঠেস দিয়ে ধরে রাখি নাই, ঠেস দিয়ে যেহেতু ধরে রাখি নাই, ঠেস দেওয়া বলতে ক্রিয়া যেহেতু দেই নেই, এখানে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া নাই, আর অবিলম্বিক প্রতিক্রিয়া নাই মানে এখানে কোনো ঘর্ষণ বল নাই। তাহলে পুরো সিস্টেম যদি আমাকে স্থির থাকা লাগে, তাহলে টি আর এম বিজি একে অপরকে ক্যান্সেল করে দিবে, মানলাম। কিন্তু এখানে তো তোমার একটা টি আছে, সেই টিটাকে কে ক্যান্সেল করে দিবে? দেখো এখানে কোনো এক্সটার্নাল দেয়াল আছে, যে দেয়ালটায় আমরা বেঁধে রাখি নাই। এখানে কোনো এক্সটার্নাল দেয়াল নাই যে দেয়ালে আমরা এটা কি বেঁধে রাখছি, অর্থাৎ এই পুরো যে বস্তুগুলো আছে এখানে টি আছে, এই টিটা তো এদিক দিয়ে অ্যাক্টিভ, এই বস্তুর ক্ষেত্রে এই টিটা তোমার এমবিজি ক্যান্সেল করে দেয়, অর্থাৎ এখানে একটা সাম্যাবস্থা অর্জন হওয়ার চান্স আছে। তো এখানে দেখো ডান দিক বরাবর আমার টি অ্যাক্টিভ, কিন্তু এদিক বরাবর কোনো বল আছে কি যেটা টি কে ক্যান্সেল করে দেয়? হ্যাঁ আছে, এদিক বরাবর যে বলটা আছে সেটা এইখান তলটা কিন্তু ফ্রিকশন আছে, অর্থাৎ এখানে একটা ঘর্ষণ বলের উদ্ভূত হয়, সেই ঘর্ষণ বলটা আমাদের কি করে? এই টিটাকে ক্যান্সেল করে দিবে। তাহলে এই দিক বরাবর তোমার একটা ঘর্ষণ বল অ্যাক্টিভ হইতেছে, এই ঘর্ষণ বলটা তোমার এফএস অ্যাক্টিভ। এফএস যখন অ্যাক্টিভ হবে তখন এই পুরো সিস্টেমটা একটা সাম্যাবস্থা অর্জন করার একটা চান্স আছে। তাহলে আমরা এবার লিখি এভাবে ধীরে ধীরে, সেটা হচ্ছে বি বস্তুর জন্য যদি হিসাব করি, এখানে তোমার কোশ্চেনটা একটু ইয়া করে দিই। হ্যাঁ, বি বস্তুর জন্য যদি হিসাব করা হয়, আচ্ছা এটা আলাদা পেন দিয়ে লিখি তাহলে সুন্দর হবে। এটা হচ্ছে বি বস্তুর জন্য, দেখো বি বস্তুর জন্য যদি হিসাব নিকাশগুলো করি আমরা, তাহলে উপরে আছে টি আর এখানে আছে তোমার এমবিজি। পুরো সিস্টেম আমাদের স্থির থাকার শর্ত নিয়ে আমাদের কাজ করতে হবে, স্থির। তাহলে টি হচ্ছে এমবিজি, এটা 1 নম্বর সমীকরণ। আর এখানে দেখো এখানে যে টিটা আছে, এই যে এখানকার টি, সেই টিটা হচ্ছে এফ এস এর সমান হবে। এই যে বাম দিক বরাবর যে এফ এসটা আছে, কি করলাম এটা, আচ্ছা তাহলে এফএস কে আমরা কি লিখতে পারি ভাই? এফএস হচ্ছে মিউএস ইন্টু আর। আবার দেখো মিউএস হচ্ছে এই তলে নাই, সুতরাং ও তল নিয়ে আমাদের কাজ নাই, তল হচ্ছে আমাদের নিচের তল, এই তলটা নিয়ে। এখানে তোমার মিউএস হচ্ছে 0.2। আর দেখো তো আমরা কি লিখছি, আর হচ্ছে এটা, এই যে এটা আমাদের আর, সরি
আমি বারবার মার্ক করতে গিয়ে মুছাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি এম এ প্লাস এম সি ইন্টু জি, এটা আমাদের আর, এই যে এই টার্মটা আমাদের কি আর, তাহলে ওই টার্মটা যদি আর হয় তাহলে আমরা এখানে লিখতে পারি না। এম এ দেখো তো কত আছে, এম এ দেওয়া আছে 10 কেজি, আমাদের এমসি দেওয়া নাই, ইন্টু কি জি 9.8, এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন দেখো 1 নম্বরে আমাদের কি আছে, 1 নম্বরে আছে টি, টি হচ্ছে এমবিজি, আবার 2 নম্বরে দেখো এই টি এ সেম টি, কিন্তু টি এর মানটা এটা, তাহলে আমরা দুইটাকে সমান লিখতে পারি না, অর্থাৎ এমবিজি আর 0.2 ইন্টু 10 প্লাস এমসি ইন্টু 9.8, এখান থেকে এমবিজি আমরা কি জানি, আচ্ছা এমবিজি এখানে আমি মুছাই দিই, দেখো এমবিজি, এমবি এর জায়গায় আমি এমবি এর ভরটা বসাই দেবো, এমবি হচ্ছে 50 কেজি, 50 জি, জি, আচ্ছা এখানে তো 9.8, এটা হচ্ছে তোমার কি জি, রাইট, এটা হচ্ছে জি, তাহলে এই জি আমরা ক্যান্সেল করে দিব, এখান থেকে আমরা এমসিটা বের করে নেব, এমসিটা বের করে নিব, ঠিক আছে। 15 মাইনাস 10, এটা তাহলে এমসি তোমার আসতেছে 240 কেজি। তাহলে দেখো সি বস্তুটার ভর তোমার যদি মিনিমাম, এটা হচ্ছে তোমার কি মিনিমাম, এর থেকে বেশি হলেও কিন্তু সিস্টেমটা স্থির থাকবে, তোমরা চিন্তা করে দেখো, এর থেকে যদি এমসি যদি এত হয় এটা হচ্ছে মিনিমাম, স্থির থাকবে। এখন যদি সি এর জায়গায় যদি আমি আরো ওজন দেই, এখানে আরো ভর দেই, তাহলে এটা আরো ঠেসে রাখবে, তখন হবে কি তোমার ঘর্ষণ বলটা, এখানে তোমার এই যে এপেসটা, এপেস আছে কি মিউএস ইন্টু আর, যত আমি এখানে ভর দেব তত আরটা বৃদ্ধি পাবে, আরটা বৃদ্ধি পাওয়ায় তত কি হবে, ঘর্ষণ বলটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ঘর্ষণ বলটা তো মিউএস আর, তত ঘর্ষণ বলটা বৃদ্ধি পাবে, কিন্তু আসলে আমার ঘর্ষণ বল ততটুকু লাগবে যতটুকু আমাকে সাম্যাবস্থা অর্জন করার জন্য প্রয়োজন। অর্থাৎ মনে করো এখানে আমার ঘর্ষণ বল একটা অ্যাক্টিভ হয়েছে, মনে করো ধরে নিলাম 500 নিউটন একটা ঘর্ষণ বল অ্যাক্টিভ হয়েছে, এখানে লাগতেছে 500 নিউটন, তাহলে ওটা পুরোটাই অ্যাক্টিভ, পুরোটাই কিন্তু সামাল দিতে লাগবে, কিন্তু তুমি এখানে দিছো অনেকগুলা ভর দিছো, ভর দেওয়াতে কি হবে, এই প্রতিক্রিয়াটা বাড়াচ্ছ, প্রতিক্রিয়াটা দেখো এম এ প্লাস এমসি, অর্থাৎ সি যত ভারী দিবা প্রতিক্রিয়া তত বাড়বে, প্রতিক্রিয়া যত বাড়বে তত ঘর্ষণ বল অর্থাৎ এফএস মিউএস ইন্টু আর, আর যত বাড়বে প্রতিক্রিয়া তত বাড়বে, আর ঘর্ষণ বল তত বাড়বে, ঘর্ষণ বল তত বাড়বে, ঠিক আছে, কিন্তু এটাকে সাম্যাবস্থা অর্জন করার জন্য যতটুকু লাগবে ও ততটুকু সরবরাহ করবে, বাকিটা লস। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে মিনিমাম, তাহলে মিনিমাম আমার কত কেজি দেওয়া লাগবে, 240 কেজি মিনিমাম আমাদের বল, আচ্ছা ভর দেওয়া লাগবে, তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমাদের মোটামুটি শেষ, আর রৈখিক পার্টের আর দুইটা বিষয় আছে, একটা হচ্ছে রকেট আর লিফটের ইস্যুগুলা, ওগুলা আমি আর একটা লেকচারে করাবো, দেন আমরা কৌণিক গতিতে যাব। কৌণিক গতিতে আমরা জড়তার ভ্রামক আছে, আরো অনেকগুলো আছে, কৌণিক গতির কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, তারপর কেন্দ্রমুখী বল, এই অধ্যায় থেকে যেখান থেকে সিকিউ আসার চান্স বেশি বোর্ডের, ওগুলো আমরা করার ট্রাই করবো। তাহলে আশা করি তোমরা লেকচারটা বুঝছো, আর যদি না বুঝো তাহলে এগুলো একটু রিপিট করে দেখে নিও, এগুলো একটু অ্যাডভান্স টাইপ তো, তাহলে আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারবা। আজকে এখানেই।